নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইউনিক কোয়েশ্চেন্স আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের আমি কিছু কথা বলতে চাই। আপনারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিওতে আমি যা কোয়েশ্চেন দিয়েছি আপনাদের পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলো আমি রাখার চেষ্টা করেছি, এবং এই কোয়েশ্চেনগুলো বিগত বছরে এক্সামে আসেনি এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। কেন এই কথা বললাম? কারণ এই কোয়েশ্চেনগুলো এতটাই কমনযোগ্য, এতটাই ইম্পর্ট্যান্ট যে এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমার আজকের এই ভিডিও বানানো। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে সংকীর্ণ অর্থে জ্ঞানবিদ্যার অর্থ কী। তো মনে রাখবেন, সংকীর্ণ অর্থে জ্ঞানবিদ্যার অর্থ হলো জ্ঞানের বস্তুগত সত্যতা নিয়ে আলোচনা করা। জ্ঞানের বস্তুগত সত্যতা নিয়ে আলোচনা করাই হলো জ্ঞানবিদ্যার অর্থ, অর্থাৎ এটা সংকীর্ণ অর্থে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন দার্শনিক সর্বপ্রথম মনোবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে জ্ঞানের আলোচনা শুরু করেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য। আমি বারবার বলছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, যাতে করে আপনারা এক চান্সে আপনাদের টিটেড পেপারকে ক্লিয়ার করতে পারেন। ঠিক আছে, কোন দার্শনিক সর্বপ্রথম মনোবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে জ্ঞানের আলোচনা শুরু করেন? তো উনার নাম হলো দার্শনিক লক। দার্শনিক লক কিন্তু সর্বপ্রথম মনোবিদ্যার দৃষ্টিভঙ্গি থেকে জ্ঞানের আলোচনা শুরু করেছিলেন। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষার প্রধান স্তম্ভ কয়টি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 4 পিলার বলা হয়ে থাকে যেটাকে, সেটা হলো মানে 4টি, অর্থাৎ শিক্ষার প্রধান স্তম্ভ হলো 4টি। কী লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি, এরকম। ঠিক আছে, এরকম 4টি শিক্ষার স্তম্ভ রয়েছে। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট এটাও মনে রাখবেন, শিক্ষার প্রধান স্তম্ভ যেটা রয়েছে সেটা হলো 4টি। তারপর আমরা মুভ করছি যে 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ভাষা বিকাশের পূর্বেই যারা শ্রবণ প্রতিবন্ধী হয় তাদের কি বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি বারবার বলছি, সেগুলো কিন্তু মাথায় ভালোভাবে গেঁথে নেবেন। ভাষা বিকাশের পূর্বেই যারা শ্রবণ প্রতিবন্ধী হয়ে যায়, অর্থাৎ যারা ভাষা শিক্ষা লাভ করার পূর্বেই কি হয়ে যায়, শ্রবণ প্রতিবন্ধী হয়ে যায়, তাদের কি বলা হয় থাকে? তাদেরকে কিন্তু প্রিলিঙ্গুয়াল ডিফ বলা হয়ে থাকে। পরীক্ষাতে কিন্তু এটাকে উল্টিয়েও আসতে পারে যে প্রিলিঙ্গুয়াল ডিফ কাদের বলা হয়, অর্থাৎ ভাষা বিকাশ হওয়ার পূর্বেই যারা প্রতিবন্ধী হয়ে যায় তাদেরকেই আমরা প্রিলিঙ্গুয়াল ডিফ বা কি বলে থাকি, ভাষা প্রিলিঙ্গুয়াল ডিফ বা শ্রবণ প্রতিবন্ধী বলে থাকবো, যাদের ভাষা বিকাশের পূর্বেই শ্রবণ প্রতিবন্ধী হয়ে যায়। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে শিশু স্বাভাবিক শ্রবণ সক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তী সময়ে শ্রবণ প্রতিবন্ধী হয় তাকে কি বলা হয়। অর্থাৎ দেখা গেল যে একটা শিশু জন্মগ্রহণ করলো, তার মধ্যে স্বাভাবিক শ্রবণ সক্ষমতা রয়েছে, কিন্তু কিছুদিন যাওয়ার পর দেখা গেল যে তার মধ্যে সে শ্রবণ প্রতিবন্ধী হয়ে গেল। তো এই যে সমস্যা, এটাকে আমরা কি বলবো? এটাকে কিন্তু বলে থাকি আমরা অ্যাডভেন্সাসলি ডেফ বলা হয়ে থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন ইউনিক কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। ঠিক আছে, তো তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে এটাও কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন একটার থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন। টানেল ভিশন বা টিউবুলার ভিশন কাকে বলা হয়? টানেল ভিশন বা টিউবুলার ভিশন আমরা কাদের বলবো? যারা দৃষ্টি প্রতিবন্ধী শিশুর দৃষ্টিক্ষেত্র সংকুচিত হলে, অর্থাৎ যে সমস্ত শিশুরা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তাদের দৃষ্টিক্ষেত্র যে পরিমাণ ছিল সেটা যদি আরও সংকুচিত হতে দেখতে পাওয়া যায়, তাহলে এই ধরনের বাচ্চাদেরকে আমরা বলবো টানেল ভিশন বা টিউবুলার ভিশন বলে থাকি। ঠিক আছে, তারপর 7 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে ডে কেয়ার সেন্টার কী রূপে পরিচালিত হয়। অর্থাৎ দিবাযত্ন কেন্দ্র আমরা কাদের বলতে পারি? দিবাযত্ন কেন্দ্র কাদের বলা হয়? ডে কেয়ার সেন্টার কী রূপে পরিচালিত হয়? সেটা হলো বিশেষ বিদ্যালয় রূপে কিন্তু পরিচালিত হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উপযুক্ত শিক্ষণীয় বিষয়বস্তু নির্বাচন করা কোন শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। উপযুক্ত শিক্ষণীয় বিষয়বস্তু নির্বাচন করা কোন শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য? সেটা হলো বিশেষ শিক্ষা। বিশেষ শিক্ষার ক্ষেত্রে সর্বদা চেষ্টা করা হয় যে উপযুক্ত শিক্ষণীয় বিষয়বস্তু দিয়ে তাদের শেখানো যায় কিনা। ঠিক আছে, তারপর 9 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে কে প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় স্থাপন করেন। তো অন্ধদের জন্য প্রথম বিদ্যালয়
স্থাপন যিনি করেছিলেন ওনার নাম হলো স্যামুয়েল গ্রিনলে। স্যামুয়েল গ্রিনলে কিন্তু অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেছিলেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মূক ও বধিরদের জন্য নির্দেশনাত্মক পদ্ধতি কে আবিষ্কার করেন। মূক ও বধিরদের জন্য নির্দেশনাত্মক পদ্ধতি কে আবিষ্কার করেন? ওনার নাম হলো জর্জ ডালমেগো। জর্জ ডালমেগো কিন্তু মূক ও বধির যারা যে সমস্ত শিশু রয়েছে তাদের নির্দেশনাত্মক পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন শহরে ইনস্টিটিউট ফর দ্য ডেফ অ্যান্ড মিউট স্থাপিত হয়? কোন শহরে ইনস্টিটিউট ফর দ্য ডেফ অ্যান্ড মিউট স্থাপিত হয়? সেটা স্থাপিত হয়েছিল ভারতের মুম্বাই শহরে। ভারতের মুম্বাই শহরে কিন্তু ইনস্টিটিউট ফর দ্য ডেফ অ্যান্ড মিউট স্থাপিত হয়েছিল। খুব খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি বারবার বলছি ইম্পর্টেন্ট, এবং আপনারা যত্ন সহকারে সেগুলোকে মাথায় রাখবেন। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বিশেষ শিক্ষা সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে যে ব্যবধান গড়ে তোলে ড্যাশ হলো তা অতিক্রম করবার একটি প্রয়াস। আমি আবারও কোয়েশ্চেনটা রিপিট করছি। বিশেষ শিক্ষা সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে যে ব্যবধান গড়ে তোলে ড্যাশ হলো তা অতিক্রম করার একটি প্রয়াস। সেটা হলো সমন্বিত শিক্ষা। সমন্বিত শিক্ষার মাধ্যমে কিন্তু সেগুলো অতিক্রম করা সম্ভব হয়। তারপর আরেকটা কোয়েশ্চেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, যেখানে বলা হয়েছে REI এর পুরো নাম কি? তো মনে রাখবেন REI এর পুরো নাম হলো রেগুলার এডুকেশন ইনিশিয়েটিভস। রেগুলার এডুকেশন ইনিশিয়েটিভস হলো REI এর সম্পূর্ণ নাম। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন শিক্ষা সমস্ত শিক্ষার্থীর উপস্থিতি, অংশগ্রহণ ও প্রাপ্তিকে নিশ্চিত করার একটি মাধ্যম ও প্রয়াস। আমি আবারও রিপিট করছি, কোন শিক্ষা বলছে সমস্ত শিক্ষার্থীর জন্য উপস্থিতি, অংশগ্রহণ ও প্রাপ্তিকে নিশ্চিত করার একটি মাধ্যম ও প্রয়াস। সেটা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে দেখুন আমরা যেরকম সেখানে নর্মাল চাইল্ডের পাশাপাশি কিন্তু স্পেশাল চাইল্ডও কী করা হয়? অন্তর্ভুক্তি করা হয়। তো সেটা হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সেখানে কিন্তু প্রত্যেক ধরনের বাচ্চাদের অংশগ্রহণ এবং প্রাপ্তিকে কিন্তু নিশ্চিত করার একটা প্রচেষ্টা বা একটা মাধ্যম রূপে সেই শিক্ষা ব্যবস্থাটা কাজ করে। সেই কারণে এখানে সঠিক যে আনসারটা হবে সেটা হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সংযুক্তিকরণ, বৈষম্যহীনতা, একত্রীকরণ ও পর্যায়করণ ইত্যাদি কোন শিক্ষার ভিত্তিমূলক শর্ত? তো মনে রাখবেন, সংযুক্তিকরণ, বৈষম্যহীনতা, একত্রীকরণ ও পর্যায়করণ ইত্যাদি যে শিক্ষার ভিত্তিমূলক শর্ত সেটা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর 16 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার টেট কিংবা সিটেটের ক্ষেত্রে এসেছিল। আমি দেখেছি কোয়েশ্চেন যখন আমি রিভাইজ করেছিলাম। তো আপনারা একটু চেক করে নেবেন কোন সালটাতে এসেছিল, এটা সঠিক আমার এক্সাক্ট মনে নেই, তবু আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি। জিরো রিজেকশন বা কোনো কোনো জায়গাতে দেখবেন জিরো রিজেকশন পলিসি কোন শিক্ষাধারার মূল লক্ষ্য। জিরো রিজেকশন পলিসি কোন শিক্ষাধারার মূল লক্ষ্য? সেটা হলো বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্যই হলো জিরো রিজেকশন পলিসি, অর্থাৎ শূন্য মানে কোনো বাচ্চা যাতে স্কুলচ্যুত না হয়, এখানে যাতে প্রত্যেকটা বাচ্চা অন্তর্ভুক্তি করতে পারে, সেখানে প্রবেশ করতে পারে, বিদ্যালয়ে আসার সুযোগ পায়, সেটাই হলো জিরো রিজেকশন পলিসির মূল লক্ষ্য। অর্থাৎ বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই লক্ষ্যটাকে সর্বাগ্রে তুলে ধরা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন শিক্ষাধারার শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ কোন শিক্ষা দ্বারাই বলেছে শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেটা হলো বিশেষ শিক্ষাতে যেমন দেওয়া হয় সমন্বিত শিক্ষাতে ঠিক সেরকম, এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পাশ্চাত্য ভাববাদী দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন। অর্থাৎ পাশ্চাত্য ভাবধারায় যেসব দার্শনিক রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা? তারা হলো কান্ট, হেগেল ও পেস্তালসি। কান্ট, হেগেল ও পেস্তালসি এরা পাশ্চাত্য ভাববাদী দার্শনিক। ঠিক আছে? এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বেকন, হার্বার্ড, স্পেন্সার, রুশো এরা হলেন। তো মনে রাখবেন বেকন, হার্বার্ড, স্পেন্সার এবং রুশো যারা, তারা হলেন প্রকৃতবাদী দার্শনিক। ঠিক আছে? এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এখান থেকে কোয়েশ্চেন প্রচুর আসে, অবশ্যই সেগুলো মনে রাখবেন। বেকন, হার্বার্ড এবং স্পেন্সার এরা হলেন প্রকৃতবাদী দার্শনিক। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বাস্তববাদী দর্শনের প্রবক্তা কারা? বাস্তববাদী দর্শনের প্রবক্তা হলেন দেকার্তে, ইরাসমাস, মিল্টন প্রমুখেরা। দেকার্তে, ইরাসমাস এবং মিল্টন এরা কিন্তু বাস্তববাদী দর্শনের প্রবক্তা। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে হাতে কলমে পরীক্ষা প্রণালীর উপর গুরুত্ব দিয়েছে কোন দার্শনিক মতবাদ? হাতে কলমে পরীক্ষা প্রণালীর উপর গুরুত্ব দিয়েছিল যে দার্শনিক মতবাদ সেটা হলো প্রয়োগবাদী দার্শনিক মতবাদ, কিন্তু হাতে কলমে পরীক্ষা প্রণালীর উপর গুরুত্ব আরোপ করেছিল। তারপর
আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্যতম প্রভাবক কোনটি। খুব খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অন্যতম যেটা প্রভাব বিস্তার করে সেটা হলো পরিকাঠামো, অর্থাৎ পরিকাঠামো যদি যথোপযুক্ত না হয় তাহলে সেখানে শিক্ষার মান কী হবে, নিম্নতর হবে। ঠিক আছে, তো অবশ্যই মনে রাখবেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আপনাকে যেমন নর্মাল চাইল্ডের জন্য যেরকম পরিকাঠামো থাকা দরকার সেই রূপ কিন্তু স্পেশাল চাইল্ডের ক্ষেত্রেও স্পেশাল কেয়ারের জন্য স্পেশাল পরিকাঠামো থাকতে হবে। সেই মোতাবেক এখানে কিন্তু পরিকাঠামো হয়ে যাবে ইকুয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই কবে গঠিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই গঠিত হয়েছিল 6 মে 1986 সালে। বা পরীক্ষাতে অনেক সময় আসতে পারে আরসিআই এর সম্পূর্ণ নাম কি, অবশ্যই মনে রাখবেন রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 6 মে বা গঠিত হয়েছিল সেটা 6 মে 1986 সালে। এবার আমরা মুভ করছি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন ভিটামিনের অভাবকে শিশুর অন্ধত্বের একটি বড় কারণ রূপে দেখা হয়। কোন ভিটামিনের অভাবকে শিশুর অন্ধত্বের একটি কারণ রূপে দেখা হয়, সেটা হলো ভিটামিন এ। ভিটামিন এ এর কারণে কিন্তু অনেক বাচ্চারা অন্ধত্বের শিকার হয়। তো এখানে অপশন হয়ে যাবে ভিটামিন এ আমাদের কারেক্ট আনসার। তারপর মুভ করছি আমরা 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রুবেলা, সিফিলিস, টক্সোপ্লাজোমেসিস ইত্যাদি শিশুর কোন প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত। এখানে আমি একটু এখানে কমাটা দিতে ভুলে গেছি, দেখুন একটু মিস্টেক হয়েছে, একটু বুঝে নেবেন আপনারা। রুবেলা তারপর সিফিলিস হলো আলাদা একটা প্রতিবন্ধকতা, এবং টক্সোপ্লাজোমেসিস এটা হলো আলাদা। ইত্যাদি শিশুর কোন প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত সেটা কিন্তু মনে রাখবেন, অবশ্যই দৃষ্টি প্রতিবন্ধকতার সঙ্গে এই রোগগুলো জড়িয়ে রয়েছে। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে স্বাভাবিক শ্রবণে সক্ষম শিশুদের শ্রবণ প্রতিবন্ধকতার মাত্রা কত। অর্থাৎ যারা স্বাভাবিক ভাবে শুনতে সক্ষম তাদের ক্ষেত্রে শ্রবণ প্রতিবন্ধকতা কত। তো সেটা হবে 0 থেকে 25 ডেসিবেল হলো স্বাভাবিক শ্রবণে সক্ষম শিশুদের শ্রবণ প্রতিবন্ধকতা। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে চূড়ান্ত মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শ্রবণ প্রতিবন্ধকতার মাত্রা কত। এই দুটি কোয়েশ্চেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে মাথায় রেখে দেবেন, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। চূড়ান্ত মাত্রায় শ্রবণ প্রতিবন্ধী যারা রয়েছে তাদের শ্রবণ প্রতিবন্ধকতার মাত্রা হলো 91 ডেসিবেল বা তার উপর যারা রয়েছে তাদের চূড়ান্ত শ্রবণ প্রতিবন্ধকতার মাত্রা। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ব্যক্তির অভিযোগমূলক আচরণ সম্পর্কে জানার জন্য গুরুত্বপূর্ণ অভিক্ষা কোনটি। অর্থাৎ ব্যক্তির অভিযোগমূলক আচরণ আমরা জানবো কোন গুরুত্বপূর্ণ অভিক্ষার মাধ্যমে, সেটা হলো ভাইনল্যান্ড, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, ভাইনল্যান্ড হবে এটা। ভাইনল্যান্ড সোশিয়াল ম্যাচুরিটি স্কেলের মাধ্যমে কিন্তু আমরা ব্যক্তির অভিযোগমূলক আচরণ সম্পর্কে জানতে পারি। খুব খুব ইম্পর্টেন্ট আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। ভাইনল্যান্ড সোশিয়াল ম্যাচুরিটি স্কেলের মাধ্যমে কিন্তু আমরা ব্যক্তির অভিযোগমূলক আচরণ সম্পর্কে জানতে সক্ষম হয়ে থাকি। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভাইনল্যান্ড ম্যাচুরিটি স্কেলের ভারতীয় সংস্করণ কোনটি। তো মনে রাখবেন ভাইনল্যান্ড ম্যাচুরিটি স্কেল এর ভারতীয় যে সংস্করণ সেটা হলো জেপি ভারতরাজ। জেপি ভারতরাজ হলো ভাইনল্যান্ড ম্যাচুরিটি স্কেলের ভারতীয় সংস্করণ। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আমরা জানি যে বুদ্ধাঙ্ক কীভাবে নির্ণয় করা যায়, ঠিক সেই রকম সামাজিকাঙ্ক বা সোশিয়াল কোশেন্ট জানার পদ্ধতি কি। সামাজিকাঙ্ক বা সোশিয়াল কোশেন্ট জানার পদ্ধতি হলো এস কিউব বা সামাজিক কোশেন্ট এবং এস এ ডিভাইডেড বাই সিএ ইন্টু 100। এস এ ডিভাইডেড বাই সিএ ইন্টু 100 হলো সামাজিকাঙ্ক বা সোশিয়াল কোশেন্ট জানার পদ্ধতি। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মনে রাখবেন। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা কিছু ইউনিক কোয়েশ্চেন্স আর এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনও। তাই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও সুস্থ করে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।